সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা বিভাগ ইব্রাহিম খাঁ সরকারি কলেজ ভুয়াপুর টাঙ্গাইল থেকে ডিজিটাল বাংলা ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। পাঠ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রভাষক, বাংলা বিভাগ। আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের পদ্যাংশ থেকে একটি কবিতা নিয়ে আলোচনা করব। কোন কবিতাটি নিয়ে আলোচনা করা যেতে পারে? চলো একটি ছবি দেখি। কি দেখতে পাচ্ছি ছবিতে? ঠিক বলেছ, তাজমহলের ছবি এটি। তাজমহলের ছবি দেখলেই আমাদের মনে পড়ে সম্রাট শাহজাহানের কথা, মনে পড়ে সম্রাট শাহজাহানের প্রিয়তম স্ত্রী মমতাজের কথা। এরকম মনে পড়ে শিরোনামে একটি কবিতা আমাদের পাঠ্য। বলতে পারবে কবিতাটির নাম? ঠিক বলেছ, কবিতাটির শিরোনাম তাহারেই পড়ে মনে। আমাদের আজকের পাঠ কবিতা তাহারেই পড়ে মনে, কবি সুফিয়া কামাল। আলোচনা শুরুর আগে আমরা জেনে নেই শিক্ষণফল। আজকের পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা যে শিক্ষণফল অর্জন করবে তা হচ্ছে কবি সুফিয়া কামালের পরিচয় বলতে পারবে, কবিতাটি আবৃত্তি করতে পারবে, কবিতাটির উৎস ও পাঠ পরিচিতি বর্ণনা করতে পারবে, কবিতাটির শব্দার্থ ও টিকা ব্যাখ্যা করতে পারবে, কবিতা সংশ্লিষ্ট বহু নির্বাচনী প্রশ্নের উত্তর চিহ্নিত করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনার শুরুতেই আমরা কবির সঙ্গে পরিচিত হব। কবি পরিচিতি। সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি এবং নারী আন্দোলনের অন্যতম পথিকৃত। তার পৈতৃক নিবাস কুমিল্লায়। কবির পিতার নাম সৈয়দ আব্দুল বারী এবং মাতার নাম সাবেরা বেগম। সুফিয়া কামাল যে সময়ে জন্মগ্রহণ করেন সে সময়ে বাঙালি মুসলমান নারীদের কাটাতে হতো গৃহবন্দী জীবন। স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ তাদের ছিল না। ওই বিরুদ্ধ পরিবেশে সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি। পারিবারিক নানান উত্থান পতনের মধ্যে তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন। তারই মধ্যে তিনি বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেছেন। পরবর্তীকালে সাহিত্য সাধনা ও নারী আন্দোলনে ব্রতী হয়ে তিনি শুধু কবি হিসেবেই বরণীয় হননি, জননী সম্ভাষণে ভূষিত হয়েছেন। সুফিয়া কামালের উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদাত্ত পৃথিবী ইত্যাদি। এছাড়াও তিনি গল্প, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ ও স্মৃতিকথা লিখেছেন। বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, নাসিরউদ্দিন স্বর্ণপদক সহ বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন তিনি। সুফিয়া কামাল 1999 খ্রিস্টাব্দের 20 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। তো সুপ্রিয় বন্ধুরা, এবারে আমরা কবিতাটি সরবে পাঠ করব। হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়? কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল? এখনে দেখনি তুমি? কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নবপুষ্প সাজ? কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া, তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই, রাখিনি সন্ধান। কহিলাম ওগো কবি, রচিয়া লহনা আজ গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। কহিল সে মৃদু মধুর স্বরে, নাই হলো, না হোক এবারে, আমারে গাহিতে গান, বসন্তের আনিতে বরিয়া, রহেনি সে ভুলেনে তো, এসেছে তো ফাগুন সরিয়া। কহিলাম ওগো কবি, অভিমান করেছ কি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। কহিল সে পরম হেলায়, বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফুটেনি শাখে, পুষ্পারতি লোভে কি ঋতুর রাজন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন। হোক
তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা? কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? কহিল সে কাছে সরে আসি, কহিলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, তাহারেই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কবিতাটি চমৎকার, নাট্যগুণ সমৃদ্ধ। তোমরা চাইলে কবিতাটি মঞ্চে অভিনয় করতে পারো। এখানে আছে দুটো প্রধান চরিত্র, একজন কবি, অন্যজন কবির ভক্ত, সে পাঠক কিংবা পাঠিকা। দুটো প্রধান চরিত্রের সংলাপ তথা কথোপকথনের মধ্য দিয়ে কবিতাটির কাহিনী এগিয়ে গেছে। কাহিনীটি হচ্ছে, পৃথিবীতে ঋতুরাজ বসন্ত এসেছে, প্রকৃতি সেজেছে নানান সাজে নতুন রূপে, দক্ষিণ দিক থেকে বাতাস বইছে, আমের মুকুল ফুটেছে, ফুটেছে বাতাবি নেবুর ফুল। কবির ভক্ত কবিকে বলছেন বসন্তকে বরণ করে কোনো গান কিংবা কবিতা লিখতে, কিন্তু কবি উদাসীন, কবি আনমনা, কবির মন দুঃখ ভারাক্রান্ত। বসন্ত যে পৃথিবীতে এসেছে কবিতা খেয়াল করেননি, অর্থাৎ বসন্ত কবির মনে সাড়া জাগাতে পারেনি। কবি অতীতকে ভুলতে পারছেন না, অর্থাৎ শীত ঋতুকে কবি ভুলতে পারছেন না, যে শীত ঋতু অর্থাৎ মাঘের সন্ন্যাসী কুয়াশার চাদর গায়ে দিয়ে শূন্য হাতে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সেই শীতকে কবি ভুলতে পারছেন না বলেই বসন্তকে বরণ করে নিচ্ছেন না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায়। আমরা এবার কবিতাটির পাঠ পরিচিতি নিয়ে একটু কথা বলতে চাই। এই কবিতায় প্রকৃতি ও মানব মনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে। সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানব মনের অফুরন্ত আনন্দের উৎস। বসন্ত প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে কবি মনে আনন্দের শিহরণ জাগাবে এবং তিনি তাকে ভাবে, ছন্দে, সুরে ফুটিয়ে তুলবেন, সেটাই প্রত্যাশিত। কিন্তু কবি মন যদি কোনো কারণে শোকাচ্ছন্ন কিংবা বেদনা ভারাতুর থাকে, তবে বসন্ত তার মনে তার সমস্ত সৌন্দর্য সত্ত্বেও কবির অন্তরকে স্পর্শ করতে পারবে না। এই কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। কবির সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনে নেমে আসে প্রচণ্ড শূন্যতা। তার ব্যক্তিজীবন ও কাব্য সাধনার ক্ষেত্রে নেমে আসে এক দুঃসহ বিষণ্ণতা। কবি মন আচ্ছন্ন হয়ে যায় রিক্ততার হাহাকারে। তাহারেই পরে মনে কবিতাকে আচ্ছন্ন করে আছে এই বিষাদময় রিক্ততার সুর। তাই বসন্ত এলেও উদাসীন কবির অন্তর জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা। কবিতাটির আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর নাটকীয়তা। গঠনরীতির দিক থেকে এটি সংলাপ নির্ভর রচনা। কবিতার আবেগময় ভাববস্তুর ভেদনাঘন বিষণ্ণতার সুর এবং সুররিত ছন্দ এতই মাধুর্যমণ্ডিত যে তা সহজেই পাঠকের অন্তর ছুঁয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার তাহারেই পরে মনে কবিতাটি থেকে গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ ও টিকা নিয়ে আলোচনা করব। হে কবি, কবি ভক্ত এখানে কবিকে সম্বোধন করছেন। নীরব কেন, উদাসীন হয়ে আছেন কেন, কেন কাব্য ও গান রচনায় সক্রিয় হচ্ছেন না? ফাগুন যে এসেছে ধরায়, পৃথিবীতে ফাল্গুন অর্থাৎ বসন্তের আবির্ভাব ঘটেছে। বরিয়া, বরণ করে, লবে, নেবে, তব বন্দনায়, তোমার রচিত বন্দনা গানের সাহায্যে, অর্থাৎ বন্দনা গান রচনা করে বসন্তকে তুমি কি বরণ করে নেবে না? দক্ষিণ দুয়ার গেছে খুলি, কবির জিজ্ঞাসা বসন্তের দক্ষিণা বাতাস বইতে শুরু করেছে কিনা। উদাসীন কবি যে তা লক্ষ্য করেননি, তার এই জিজ্ঞাসা থেকে তা স্পষ্ট হয়। সমীর, বাতাস, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। বসন্তের আগমনে বাতাবি নেবুর ফুল ও আমের মুকুলের গন্ধে দক্ষিণা বাতাস দিগ্বিদিশ সুগন্ধে ভরিয়ে তোলে, কিন্তু উন্মনা কবি এসব কিছুই লক্ষ্য করেননি। কবির জিজ্ঞাসা তার উদাসীনতাকে স্পষ্ট করে।
এখনো দেখনি তুমি। কবি ভক্তের এই কথায় আমরা নিশ্চিত হই প্রকৃতিতে বসন্তের সব লক্ষণ মূর্ত হয়ে উঠেছে, অথচ কবিতা লক্ষ্য করছেন না। কোথা তব নবপুষ্প সাজ, বসন্ত এসেছে অথচ কবি নতুন ফুলে ঘর সাজাননি, নিজেও ফুলের অলঙ্কারে সাজেননি। অলক, অলক্ষ, দৃষ্টি অগোচরে। পাথার, সমুদ্র, রচিয়া, রচনা করে। লহ, নাও। বরিয়া, বরণ করে। বসন্তেরে আনিতে বরিয়া, এখান থেকে ফাগুন সরিয়া। কবি বন্দনা গান রচনা করে বসন্তকে বরণ না করলেও বসন্ত অপেক্ষা করেনি। ফাগুন আসার সঙ্গে সঙ্গে প্রকৃতিতে বসন্ত এসেছে। করিলে বৃথাই, ব্যর্থ করলে, অর্থাৎ কবি ভক্তের অনুযোগ বসন্তকে কবি বরণ না করায় বসন্তের আবেদন গুরুত্ব হারিয়েছে। পুষ্পারতি, ফুলের বন্দনা বা নিবেদন। পুষ্পারতি লভিনী কি ঋতুর রাজন, ঋতুরাজ বসন্তকে বরণ ও বন্দনা করার জন্য গাছে গাছে ফুল ফুটেনি, অর্থাৎ বসন্তকে সাদর অভ্যর্থনা জানানোর জন্যই যেন ফুল ফুটে। মাধবী, বাসন্তী লতা বা তার ফুল। অর্ঘ্য বিরচন, অঞ্জলি বা উপহার রচনা। প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত হয়ে ফুল ও তার সৌরভ উপহার দিয়ে বসন্তকে বরণ করে। উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা, কবি ভক্ত বুঝতে পারছেন না কবি যথারীতি সানন্দে বসন্ত বন্দনা না করে তার দিকে মুখ ফিরিয়ে রয়েছেন কেন। কুহেলি, কুয়াশা। উত্তরী, চাদর, উত্তরীয়। কুহেলি উত্তরী তোলে মাঘের সন্ন্যাসী, কবি শীতকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন। বসন্ত আসার আগে সর্বত্যাগী সর্বরিক্ত সন্ন্যাসীর মতো মাঘের শীত যেন কুয়াশার চাদরে মিলিয়ে গেছে। পুষ্পশূন্য দিগন্তের পথে, শীত প্রকৃতিতে দেয় রিক্ততার রূপ। গাছের পাতা যায় ঝরে, গাছ হয় ফুলহীন। শীতের এই রূপকে বসন্তের বিপরীতে স্থাপন করা হয়েছে। প্রকৃতি বসন্তের আগমনে ফুলের সাজে সাজলেও কবি মন জুড়ে আছে শীতের রিক্ততার ছবি। শীত যেন সর্বরিক্ত সন্ন্যাসীর মতো কুয়াশার চাদর গায়ে পত্রপুষ্পহীন দিগন্তের পথে চলে গেছে। তাহারেই পরে মনে, প্রকৃতিতে বসন্ত এলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ত ও বিষণ্ণ ছবি। কবির মন দুঃখ ভারাক্রান্ত, তার কণ্ঠ নীরব। শীতের করুণ বিদায়কে তিনি কিছুতেই ভুলতে পারছেন না, তাই বসন্ত তার মনে কোনো সাড়া জাগাতে পারছে না। বসন্তের সৌন্দর্য তার কাছে অর্থহীন, মনে কোনো আবেদন জানাতে পারছে না। প্রসঙ্গত উল্লেখ্য, তার প্রথম স্বামী ও কাব্য সাধনার প্রেরণা পুরুষের আকস্মিক মৃত্যুতে কবির অন্তরে যে বিষণ্ণতা জাগে তারই সুস্পষ্ট প্রভাব ও ইঙ্গিত এ কবিতায় ফুটে উঠেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণের আলোচনা থেকে আমরা নিশ্চয়ই একটি মূল্যায়নে যেতে পারি। মূল্যায়ন, বহু নির্বাচনী প্রশ্ন। 1. উত্তরী শব্দের অর্থ কী? ক. চাদর, খ. কাপড়, গ. গামছা, ঘ. উত্তর দিক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শব্দার্থ টিকা থেকে জেনেছি উত্তরী শব্দের অর্থ কী। নিশ্চয়ই বলতে পারবে তোমরা। উত্তরী শব্দের অর্থ হচ্ছে ক. চাদর। বহু নির্বাচনী প্রশ্ন 2. কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, চরণটিতে স্নিগ্ধ আঁখি বলতে বোঝায় ক. মায়াবী চোখ, খ. কোমল চোখ, গ. অশ্রুসজল চোখ, ঘ. উৎসুক চোখ। প্রশ্নটির উত্তর হচ্ছে ক. মায়াবী চোখ। উদ্দীপকটি পড়ে 3 ও 4 সংখ্যক প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি পড়ছি আমি। শাহজাহানের অমর সৃষ্টি তাজমহল, তাজমহলকে ঘিরে আছে তার প্রাণপ্রিয় স্ত্রী মমতাজের স্মৃতি। তাই পৃথিবীর সমস্ত সৌন্দর্য একত্রে করে তিনি সাজিয়েছেন প্রিয়তম স্ত্রীর সমাধি। প্রশ্ন 3. নিচের কোন চরণটিতে উদ্দীপকের ভাবের প্রতিফলন ঘটেছে? ক. যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই, খ. তাহারেই পড়ে মনে,
ভুলিতে পারি না কোনো মতে। গ তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান। ঘ বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল। প্রশ্নটির উত্তর হচ্ছে, ঠিক বলেছ, খ তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে। প্রশ্ন 4, শাহজাহান ও সুফিয়া কামালের আচরণের ভিন্নতা থাকলেও বলা যায় উভয়েই ক আবেগাশ্রয়ী ও অহংকারী, খ অভিমানী ও স্নেহপরায়ণ, গ স্মৃতিকাতর ও প্রেমময়, ঘ উদাসীন ও মেধাবী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটির উত্তর ঠিক বলেছ, গ স্মৃতিকাতর ও প্রেমময়। এবারে একটি সৃজনশীল প্রশ্ন দেখতে চাই আমরা। উদ্দীপকটি পড়ছি আমি। উদ্দীপকটি হচ্ছে, যারে খুব বেসেছিনু ভালো, সে মোরে ছেড়ে চলে গেল, যে ছিল মোর জীবন ছায়া, রেখে গেছে শুধু মায়া। লাগে না ভালো অপরূপ প্রকৃতি, যতই করুক কেউ মিনতি। আমি এখন রিক্ত শূন্য, মন পড়ে রয়েছে তার জন্য। সে দিল মোরে কেমনে ফাঁকি, আমি এখন বড় একাকী। সৃজনশীল প্রশ্ন ক তাহারেই পড়ে মনে কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কবিতাটির উৎস নিয়ে যখন আলোচনা করেছিলাম তখনই জেনেছি যে কবিতাটি প্রথম প্রকাশিত হয় মাসিক মুহাম্মদী পত্রিকায় 1935 খ্রিস্টাব্দে। সৃজনশীল প্রশ্ন 2, উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা, উক্তিটি দিয়ে কি বোঝানো হয়েছে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উক্তিটি কবির ভক্ত বলছেন যে কবি কেন ঋতুরাজকে উপেক্ষা করছেন, আর এতে করে ঋতুরাজ বসন্ত মনে ব্যথা পাচ্ছে। সৃজনশীল প্রশ্ন গ উদ্দীপকে তাহারেই পড়ে মনে কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে, ব্যাখ্যা করো। তো উদ্দীপকটিতে তাহারেই পড়ে মনে কবিতাটির স্মৃতিকাতরতার দিকটি প্রকাশ পেয়েছে। আর সৃজনশীল প্রশ্ন ঘ উদ্দীপকটি তাহারেই পড়ে মনে কবিতার সুরকে প্রকাশ করতে পারেনি, তোমার মতের পক্ষে যুক্তি দাও। ঠিক, উদ্দীপকটি তাহারেই পড়ে মনে কবিতাটির মূল সুরকে প্রকাশ করতে পারেনি, অর্থাৎ একটি দিক এসেছে, স্মৃতিকাতরতার দিকটি এসেছে। প্রকৃতি যে কবির মনে কিংবা ভক্তের মনে প্রভাব ফেলেছে সেটি এই ইয়েতে উঠে আসেনি, উদ্দীপকটিতে উঠে আসেনি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম সুফিয়া কামালের পরিচয় নিয়ে, কবিতাটি সরবে পাঠ করলাম, কবিতাটির উৎস ও পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করলাম, কবিতাটি থেকে গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ টিকা নিয়ে আলোচনা করলাম, আর আলোচনা করলাম কবিতার সংশ্লিষ্ট বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে। আমরা আজকের ক্লাসটি থেকে বিদায় নিতে চাচ্ছি। বিদায় নেওয়ার আগে বাড়ির কাজটি জেনে নেব আমরা। বাড়ির কাজ, তাহারেই পড়ে মনে কবিতার শব্দার্থ ও টিকা পড়বে। তাহারেই পড়ে মনে কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর লিখে বাংলা বিভাগে জমা দিবে। আবারও দেখা হবে, সবাইকে ধন্যবাদ।